হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে তোমাদের মধ্যে হাজির হয়েছি ক্লাস 12 এর সেমিস্টার 4 এর দিক কোসাইন ও দিক অনুপাত অর্থাৎ ডাইরেকশন রেশিও ও ডাইরেকশন কোসাইন এই চ্যাপ্টারটি নিয়ে তোমাদের মধ্যে আজকে হাজির। এই চ্যাপ্টারটা করার আগে আমরা ভেক্টরটাকে পুরোপুরি কমপ্লিট করেছি, কারণ ভেক্টরটা ভালো করে না জানা থাকলে আমরা ডিআরডিসি বা ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইন চ্যাপ্টারটা করতে পারবো না। এবং এই চ্যাপ্টার তুমি যদি ভালো করে না জানো তাহলে তুমি সরলরেখা বা সমতল, যদিও তোমাদের সমতলটা বাদ গেছে, সরলরেখা চ্যাপ্টারটা তোমরা করতে পারবে না। তাই অবশ্যই তোমাদের এই চ্যাপ্টারটা করার আগে ভেক্টরটা ভালো করে দেখে আসতে হবে। পুরো ভেক্টরটাই আমাদের ইউটিউব চ্যানেলে পুরোপুরি ভালো করেই পুরো করানো আছে। যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই ভেক্টরটা দেখে আসতে পারো। তাছাড়া তোমাদের কাছে একটাই কথা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের কোন কোন চ্যাপ্টারের যেটা যেটা অসুবিধা সেটা আমাদেরকে বলো, আমরা সেটা তোমাদেরকে সমাধান করে দেবো। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে, আমরা সুপার যে সিরিজ আমরা যে থার্ড সেমিস্টারে করেছিলাম, অর্থাৎ সুপার সিরিজের সুপার 20 বা 30 যাই বলো, প্রতি চ্যাপ্টারের বাছাই করা সবথেকে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও করা শুরু করেছি। একটা ভিডিও আপলোড করা হয়েছে, এরপরেও আস্তে আস্তে প্রতি চ্যাপ্টারে ভিডিও আপলোড করা হবে। তাই কথা না বাড়িয়ে আজকে আমাদের যে মূল লক্ষ্য ডিআরডিসি শেখার, সেটা আমরা এখন শিখব। চলো, দিক অনুপাত এবং দিক রেশিও এইটা সম্বন্ধে আমরা ভেক্টরে ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করেছি, তবুও আমরা আবার আলোচনা করব। ধরো দুটো বিন্দু আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই বিন্দুটার স্থানাঙ্ক যদি তোমাকে দিয়ে দেয় x1 y1 z1, আর বি বিন্দুটার স্থানাঙ্ক যদি তোমায় দিয়ে দেয় x2 y2 z2, এবার দুটো বিন্দু যুক্ত করলে একটা রেখা বা ভেক্টর হলো, তাই তো? এইবার তোমায় যদি বলে যে এ বি রেখাটির বা সরলরেখাটির বা ভেক্টরটির ডিআর কত, ফার্স্টে আমরা মনে করে দেখো যে এ বি ভেক্টরটা নির্ণয় করতাম, কি করে বার করতাম আমরা? ও বি মাইনাস ও এ করে, তাই তো? আমরা ভেক্টরে শিখেছি। এইবার ওবি, ওবি মানে এই বি বিন্দুর অবস্থান ভেক্টর। আমি ওইগুলো আর বলছি না, কারণ ওগুলো আমরা ভেক্টর চ্যাপ্টারে পুরোপুরি শিখেছি। ওবি মানে হচ্ছে এইটা, আর ও এ মানে হচ্ছে তোমার এই বিন্দুটা, তার অবস্থান ভেক্টর। এবার এদের মধ্যে বিয়োগ করলে কি হবে? x2 মাইনাস x1 আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। এই জিনিসটা আমরা কিন্তু ভেক্টরের বীজগণিত অর্থাৎ ভেক্টর যে প্রথম চ্যাপ্টার সেখানে শিখেছি। তাই আমি আর ডিটেলসে গেলাম না, জাস্ট উপর থেকে জিনিসটা বলে দিলাম। এটাকে আমরা কি লিখেছিলাম? এ আই ক্যাপ, বি জে ক্যাপ, সি কে ক্যাপ। এইবার এটাতে এবি ভেক্টরটা পেয়ে গেলাম। এই যে এবি ভেক্টরের এ বি আর সি যেটাকে আমরা ধরেছি, অর্থাৎ x2 মাইনাস x1, y2 মাইনাস y1 এবং z2 মাইনাস z1 করে যেটা আমরা পেয়েছি, সেটাকে আমরা তো এবিসি নাম দিয়েছি। এটাই হচ্ছে এবি ভেক্টরের ডিআর। এবি ভেক্টরের ডিআর বা দিক অনুপাত। বোঝা গেল? এইবার ডিআরটা কত হবে তাহলে? এ বি সি। সাধারণত ডিআরকে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় না, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া হয়ই না। কেউ কেউ এটাকে এরকমও লেখে, নিতে পারো, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না ডিআরে। ফার্স্ট ব্র্যাকেট দিলে সেটা স্থানাঙ্ক বা বিন্দু বোঝাবে। তাহলে আমরা এবি ভেক্টরের ডিআর পেয়ে গেলাম। এইবার তোমার যদি বলে এবি ভেক্টরের দৈর্ঘ্যটা কত, অর্থাৎ মড এবি, মড এবি, মড এবি মানে কত হবে? আমরা যদি স্থানাঙ্ক থেকে বিয়োগ করতাম, মানে দুটো স্থানাঙ্ক দেওয়া থাকলে দুটো বিন্দু দূরত্ব কি করে বার করতাম আমরা?
x2 মাইনাস x1 লিখতাম, মনে আছে? x2 মাইনাস x1 তার স্কোয়ার, y2 মাইনাস y1 তার স্কোয়ার, প্লাস z2 মাইনাস z1 তার স্কোয়ার। তাই করতাম আমরা। এটাই দেখো আবার x2 মাইনাস x1কে আমরা a দিয়ে প্রকাশ করেছি, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তার মানে ডিআর যেগুলো পেয়েছো তার বর্গ করে যোগ করলে তারপরে যদি রুট করি আমরা, সেটাই হচ্ছে আমরা এবি ভেক্টরের দৈর্ঘ্যটাকে পাবো। ঠিক আছে, ধরলাম এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করছি। এইবার যদি তোমাকে বলা হয় যে এবি ভেক্টরের দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন, সেটা হবে ডিআর কে আমরা দূরত্ব দিয়ে ভাগ করব। ডিআর কে আমরা দূরত্ব দিয়ে ভাগ করব। এই যে ডিরেকশন কোসাইন, এটাকে আমরা এল এম এন দিয়ে প্রকাশ করব, এবং সেটা মানেই কজ আলফা। এল মানেই হচ্ছে তোমার কজ আলফা, সেটা মানেই এ বাই পি। এম মানে সেটাকে আমরা প্রকাশ করছি কজ বিটা দিয়ে, সেটা মানে বি বাই পি। আর এন মানে প্রকাশ করছি আমরা কজ গামা, গামা দিয়ে, সেটা হচ্ছে সি বাই পি। এবার তুমি বলতে পারো স্যার আলফা বিটা গামাটা কি জিনিস? বলছি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যোগ করলে আমরা কি পাবো? 1। এবং অর্থাৎ এখান থেকে কি লিখতে পারি আমরা? কজ স্কোয়ার আলফা যোগ কজ স্কোয়ার বিটা যোগ কজ স্কোয়ার গামা যোগ করলে কি পাবো আমরা? 1। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যোগ করলে কি পাবো? আমরা 1 পাবো। এটা যে দুটোর মধ্যে সম্পর্ক। এবার আলফা বিটা গামা এটা কি জিনিস? এই যে এবি ভেক্টরটা এক্স অক্ষর সাথে আলফা কোণে নত থাকবে, এক্স অক্ষের সাথে যে কোণটা করবে সেটা হচ্ছে গিয়ে আলফা, ওয়াই অক্ষের সাথে বিটা, আর জেড অক্ষের সাথে সেটা গামা কোণ করবে, গামা কোণে নত। বোঝা গেল? তাহলে এই এবি ভেক্টরটা তিনটে অক্ষর সাথে যে কোণটা করবে সেটা হচ্ছে আলফা বিটা গামা, সেটাকে আমরা সামনে যে কস বসানো হয় সেটাকে আমরা বলি ডিরেকশন কোসাইন বা ডিসি। এইবার আমরা এই চ্যাপ্টারে কি করব? সেটা হচ্ছে দুটো ভেক্টর বলো বা দুটো সরলরেখা বলো, তাদের মধ্যবর্তী কোণ বার করব। কি করে বার করবো আমরা? ধরো একটা ভেক্টর, প্রথম যে ভেক্টরটা আছে আর1, আর1 ভেক্টরের তোমাকে ডিআরটা বলে দিয়েছে। ডিআরটা কি বললাম? ধরো a1 b1, বা এই সব কটা এ দিয়ে লিখো, a1 a2 a3 ডিআর। যেমন এখানে কি বললাম আমরা, ডিআর কোনো ব্র্যাকেট দেয় না, কিন্তু এই চিহ্নটা দিয়ে প্রকাশ করে। তুমি ডিসি তো তাই, ডিসিতে ব্র্যাকেট দেয় না, সেটাকেও সেম ভাবে আমরা প্রকাশ করতে পারি। এটাকে এইভাবে প্রকাশ তুমি নাও করতে পারো, ডাইরেক্ট শুধু এ বাই বি, বি বাই পি, সি বাই পি সেটাও লিখতে পারো, কোনো ব্র্যাকেট দেওয়া দরকার নেই। আর1 ভেক্টরটা তার ডিআর ধরো এটা, আর সেকেন্ড যে ভেক্টরটা আছে আর2, তার ডিআর ধরো আছে বি1 বি2 আর বি3। তোমায় বললো এই যে দুটো ভেক্টর আছে এদের এটা ছেদ করেছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা তুমি নির্ণয় করো। ধরি মধ্যবর্তী কোণ এটা, তাহলে cos থিটা সমান সমান a1 b1 a2 b2 a3 b3। আমরা এগুলো টোটালটাই কিন্তু আমরা ভেক্টরের ক্রস গুণ চ্যাপ্টারে শিখেছি, বাই রুটের মধ্যে a1 স্কোয়ার a2 স্কোয়ার a3 স্কোয়ার, রুটের মধ্যে b1 স্কোয়ার b2 স্কোয়ার আর b3 স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের cos থিটা নির্ণয় সূত্র। যদি দেখো যে ওপরেরটা 0 চলে এসছে, অর্থাৎ a1 b1 a2 b2 আর a3 b3, এটার মানটা 0 এসছে, তাহলে
কি হবে, ভেক্টর দুটি পরস্পর লম্ব, অর্থাৎ r1 ভেক্টর আর r2 ভেক্টর পরস্পর লম্ব হবে, তাদের মধ্যবর্তী কোণ 90°, কারণ 90° মানটা মানে cos 90 মানটা হচ্ছে 0। যদি দেখো তুমি এই এদের অনুপাতটা সমান, অর্থাৎ a1/b1, a2/b2, a3/b3, যদি এটা দেখো সমান এসছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই দুটো ভেক্টর সমান্তরাল। তাহলে r1 ভেক্টর আর r2 ভেক্টরটা সমান্তরাল। এইবার ডিআর একটা জিনিসটা কথা বলে নিই, সেটা হচ্ছে ধরো একটা ডিআর বলে দিয়েছে 2, 4, -6। তুমি এইটাকে 1, 2, -3 তুমি লিখতে পারবে। ডিআরে সেম সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করা যায়, সেটা 0 ছাড়া। কেউ যদি বলে আমি এটাকে লিখবো -1, -2, 3, সেটাও হবে। অর্থাৎ ডিআরটা 1, 2, -3 সেটাও লিখতে পারো তুমি, -1, -2, 3 সেটাও লিখতে পারো, 2, 4, -6 সেটাও লিখতে পারো, বা আমরা তো 2 দিয়ে ভাগ করলাম, না ভাগ করে আমি 3 দিয়ে গুণও করতে পারি, সেটাও লিখতে পারো। কিন্তু ডিআরকে সেম সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করা যাবে, শুধুমাত্র 0 ছাড়া। এবার বলি ডিসির ক্ষেত্রে, ধরো এখানে আছে ডিসির মানটা 1/√2, √3/2, 0, এরকম একটা দিয়ে দিয়েছে ডিসি। এটা কিন্তু তুমি ভুলেও, বা ধরো এরকম বলে দিয়েছে, দাঁড়াও, 1/2, √3/2, আর ধরো 0 আছে, ডিসি দেওয়া আছে। তুই ভাবলে নিচে তো 2 আছে, আমি একটা সবাইকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 1 হবে, √3 হবে, 0 হবে, তাই তো? তুমি ভাবলে এটা ডিসি কিন্তু সেম নাম্বার দিয়ে গুণ বা ভাগ করা যাবে না, ডিসি যা আসবে সেটাই অ্যান্সার। কারণ হচ্ছে আমরা ডিআরডিসি কি জানি, জানি হচ্ছে ডিসির হচ্ছে কজ আলফা, কজ বিটা, কজ গামা, এটা ডিসি, তাই তো? আমরা কি জানি যে ডিসির মানটা হচ্ছে তোমার কজ আলফা, কজ বিটা, কজ গামা। তাহলে কজের মানটা কি কখনো √3 আসতে পারে না? তাহলে এটা কিন্তু ভুল। ডিআর আসলে আমরা সেটাকে একই জিনিস দিয়ে ভাগ বা গুণ করতে পারবো, কিন্তু ডিসিতে কিন্তু যেটা আসবে ওটাই অ্যান্সার। ঠিক আছে, এবার আমি একটা জিনিস বলি, ধরো তুমি ডিআর ধরেছো, এটা ডিআর ধরেছো 2, 4, -6। আবার কেউ বলছে স্যার আমি এটাকে না ধরে আমি ডিআর ধরলাম 1, 2, -3, এটা ধরলাম, ঠিক আছে। এইবার আমাকে যদি বলে ডিসি, তুমি যদি এইটাকে ধরে ডিসি বার করো, তাহলে কত হবে, 2/√অফ এতর স্কোয়ার, এতর স্কোয়ার, এত স্কোয়ার, 2 2 4, 4 4 16, 6 6 36, তাহলে 36 আর 4 40, 40, 50, 56, অর্থাৎ √56, 4/√56, -6/√56, ঠিক আছে। আমি যদি এইটাকে ধরে ডিআর ডিসি বার করি, ডিআর তো দেওয়া দেওয়া আছে, ডিসি তাহলে 1/9 আর 4 13 আর 1 14, √14, 2/√14, -3/√14। এবার তুমি বলতে পারো স্যার দুটো তো সেম জিনিস, তো ডিআর বুঝলাম, কিন্তু ডিসিটা তো আলাদা আলাদা আসছে। না, আমি যদি 56টাকে 4 গুণ 14 হিসেবে ভাবি, তাহলে 4টা বাইরে আছে 2 হবে, মানে এটার ক্ষেত্রে হবে 2/2√56, এটার ক্ষেত্রে হবে 4/2√56, এটার ক্ষেত্রে হবে -6/2√56। এইবার তাহলে তুমি খেয়াল করে দেখো, 2 দিয়ে কেটে গেল, 1 বাই, এই 56 কেন হবে, সরি সরি সরি, কি বললাম, এটা হবে 4 14 56, তো 4টা বাড়ছে 2 হবে 2√14, 4/2√14, -6/2√14। এবার 2 দিয়ে কাটাকুটি করে 1/√14 হবে, 2/√14 হবে, -3/√14 হবে। দেখো খেয়াল করে দেখো, দুটো সেম জিনিস এসছে, কিন্তু ডিসির ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না, যে একই জিনিস ভাগ করবো বা গুণ করবো, করা যাবে না, ডিসি যা আসবে ওটাই অ্যান্সার। কিন্তু ডিআর এর ক্ষেত্রে হচ্ছে কি এটা অ্যান্সার, ডিআর কম বেশি গুণ বা ভাগ করা যায়।
তাহলে R1 আর R2 দুটো ভেক্টরের ডিআর যদি দেওয়া থাকে তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র আমরা শিখলাম। এইবার আমরা শিখব দুটি ভেক্টরের ডিআর না দিয়ে ডিসি দিয়েছে, অর্থাৎ R1 ভেক্টর তার তোমাকে ডিসি বলে দিল L1 M1 N1, আর R2 ভেক্টরের ডিসি বলে দিল L2 M2 N2। ঠিক আছে, এইবার যদি এদের মধ্যবর্তী কোণ বার করতে বলে তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কি হবে, cos থিটা সমান সমান L1 L2, সরি মাঝে প্লাস টু, প্লাস M1 M2 প্লাস N1 N2। এটা করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের cos থিটা নির্ণয় সূত্র। এবার যদি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 0 হয় তবে R1 ভেক্টরটা আর R2 ভেক্টরটা এরা পরস্পর লম্ব। ক্লিয়ার? আর যদি দেখো যে L1 বাই L2 M1 বাই M2 আর N1 বাই N2 যদি এরা তিনটে সমান হয় তবে কি হবে, তবে R1 ভেক্টরটা আর R2 ভেক্টরটা পরস্পর সমান্তরাল। ক্লিয়ার? এইবার এই যে L1 L2 M1 M2 N1 N2 আসছে কি করে, এটা কিন্তু ডিআর থেকেই আসছে। এই ডিআর যেটা এসছে ওটা থেকে কিন্তু আসছে, কারণ তুমি এই যে ডিআর যদি ভালো করে দেখো, আমি ডিআর যদি A1 A2 A3 ধরি, ঠিক আছে, এটাকে যেমন A1 বাই যে পি করলাম না, সে পিটা কোথা থেকে পেলাম, পিটা মানে হচ্ছে তোমার √অফ A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার, তাই তো? এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করেছিলাম, তাহলে L1 হলো। সেমভাবে আমরা যদি পরেরটা ডিআর ধরি আমরা B1 B2 B3, তাহলে এখানে L2টা কি হবে, L2টা হবে B1 বাই √অফ B1 স্কোয়ার B2 স্কোয়ার B3 স্কোয়ার। সেমভাবে আমরা M1 M2 N1 N2 বার করব। যখন আমরা এই L1 L2 করছি ভালো করে খেয়াল করো, এই দুটো গুণ করবো তো, তাহলে A1 B1 বাই রুটের মধ্যে এটা, মানে এই নিচে যেটা আছে সেটা, দুটো হিসেব গুণ হবে, একটা এ দিয়ে আসবে একটা বি দিয়ে আসবে, তো লিখবো মানে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার B1 স্কোয়ার B2 স্কোয়ার B3 স্কোয়ার হলো। সেমভাবে আমরা যখন M1 আর M2 বার করবো, M1 এর ক্ষেত্রে শুধু কি হবে, M1 এর ক্ষেত্রে উপরে A1 এর জায়গায় শুধুমাত্র A2 আসবে, কিন্তু নিচে তো সেম। তেমনি এখানে M2 এর মানটা কি হবে, এখানে B1 এর জায়গায় B2 আসবে, নিচেরটা সেম। তাহলে যখন আমরা M1 ইন্টু M2 করবো তখন এই দুটো গুণ হবে, কি হবে A2 B2 আর নিচেরটা সেম, নিচেরটা সেম। তারপরটা আসবে A3 B3, নিচেরটা সেম। যদি এবার আমরা তাদের মধ্যে যোগ করে দিই, সবার ভূমি সেম চলে আসবে, মানে তোমার লসাগুটা সেম চলে আসবে, উপর আসবে এইটা, তারপর আসবে তোমার A2 B2, তারপর আসবে A3 B3। দেখো এটাই তো সেই আবার L1 L2 M1 M2 প্লাস N1 N2 চলে আসলো। ক্লিয়ার? সেটা থেকে তো এটা আসলো। তাহলে এত কিছু তোমার মনে রাখার দরকার নেই। যখন তোমার ডিআর দিয়ে দেবে তখন তুমি সূত্র করবো হচ্ছে এই সূত্রটা, আর যখন তোমাকে ডিসি দিয়ে দেবে তখন সূত্র করবো আমরা এই সূত্রটা। ব্যাস, এই চ্যাপ্টারে এছাড়া আর কিছুই নেই। তোমরা এইটুকু কনসেপ্ট যদি ভালো করে বুঝতে পারো, তোমরা এই যে মানে দিক কোষের চ্যাপ্টারে যত অঙ্ক আছে খুব সহজে তোমরা করতে পারবে, এবং দিক কোষের ভালো করে না বুঝলে সরলরেখার অঙ্ক তুমি করতে পারবে না, কারণ সরলরেখার পুরো জিনিসটাই ডিআরডিসি বা দিক কোষের দিক রেশিওর উপরে বেস করে তৈরি করা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ফর্মুলাটা মোটা বুঝলাম। এবার আমরা এই চ্যাপ্টারের 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা করব। ঠিক আছে, চলো আমরা এখন 2 নম্বর অঙ্ক শুরু করি। তাহলে আমরা এখন ফার্স্ট অঙ্কটা করি।
আচ্ছা, প্রথম 4 দাগের অঙ্কটা কি বলেছে? কোনো সরলরেখার দিক কোণগুলি এত এত এত, অর্থাৎ আলফা বিটা গামা হচ্ছে এইটা। বক্তব্যটা কি সঠিক? কারণ সহ ব্যাখ্যা করো। আমরা জানি যে কজ স্কোয়ার আলফা যোগ কজ স্কোয়ার বিটা যোগ কজ স্কোয়ার গামা যোগ করলে কত হতে হবে? 1। তাহলে আমরা এই মানগুলো যদি বসানোর পরে যদি এই তিনটে যোগফল 1 আসে, তাহলে বলবো যে তথ্যটা সঠিক, না হলে তথ্যটা ভুল। তাহলে কি হবে? কজ স্কোয়ার 120 প্লাস কজ স্কোয়ার 45 প্লাস কজ স্কোয়ার 30। কজ 120 মান কত? কজ 60 মান কত? মাইনাস হাফ, মানে কজ 60 মান হাফ, মাইনাস হাফ। কজ 45 1/√2, কজ 30 মানে √3/2। হাফের স্কোয়ার করলে 1/4, 1/2, 3/4। লসা করলে 4, এটার জন্য তোমার 1 2 3, তা 6/4 বা 3/2। তাহলে এটা অ্যান্সার কত হবে? বক্তব্যটি সঠিক, কারণ সব ব্যাখ্যা করো। যেহেতু এইটার অ্যান্সার নট ইকুয়াল টু 1, মানে 1 আসেনি, তাহলে তথ্যটা হচ্ছে গিয়ে ভুল, বক্তব্যটা সঠিক নয়। ক্লিয়ার? এবার আমরা সেকেন্ড অঙ্কটা করব। সেকেন্ড অঙ্ক বলতে 5 দাগ। কি বলেছে? আমি এখান থেকে বাছাই করে মোট 11খানা অঙ্ক নিয়ে এসেছি তোমার 2 নম্বরের। তারপরে আমরা 3 4 এগুলো করব। তা এই অঙ্কগুলো তুমি যদি করো, তোমার বাদবাকি সমস্ত অঙ্ক তুই পারবে। যে দুটি সরলরেখার দিক কোসাইনের মানসমূহ এত 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 এবং এত এত এত, অর্থাৎ এটা L1, এটা M1, এটা N1, এটা L2, এটা M2, এটা N2, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের পরিমাপ। সূক্ষ্মকোণ বলতে এখানে এদের মধ্যে যে কোণটা করেছে সেই কোণটা মান বার করতে হবে। তাহলে যখনই তোমাকে দিক কোসাইন দিয়ে দেবে, তাদের কোণ বার করার সূত্র হচ্ছে cos থিটা সমান সমান L1 L2, M1 M2, N1 N2। এটা মড দিলাম, কারণ এটা বলেছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কখনো মানে কসের মান 0 থেকে 90-এর মধ্যে কখনো নেগেটিভ আসবে না, তাই জন্য এটা আমরা মড দিলাম। এবার ভ্যালুগুলো বসাবো। L1 L2, L1 L2 করলে কত হবে? দেখো এখানে এটা প্লাস আছে, এটা মাইনাস আছে। প্লাসে মাইনাসে মাইনাস √3 দুটো গুণ করলে 3/16। M1 M2 -1/4 প্লাস 1/4, অর্থাৎ -1/16। M1 M2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, √3 দুটো গুণ করলে 3 হলো, 2 দুগুণে 4 হলো। ক্লিয়ার? এইবার আমি এটা লসাগু করছি, 16। তাহলে -3 -1, 4 3 4 12, তাহলে 3 আর 1 4, 8/16, অর্থাৎ হাফ। কস কত ডিগ্রি মান হাফ? তাহলে থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে কি বলেছে? তাদের মধ্যবর্তী কোণের মান কত হবে? মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। হলো? এবার আমরা করব তারপরে 7 দাগের অঙ্কটা। কি বলেছে? দুটি সরলরেখার দিক অনুপাত। দিক অনুপাত, এই যে দেখবে 7 দাগের অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে? তার মধ্যে আমি একটা অঙ্ক করাচ্ছি। 4টে না কটা অঙ্ক ছিল? দুটো সরলরেখার দিক অনুপাত, অর্থাৎ এটা A1, এটা A2, সরি A1 B1 C1, A1 B1 C1, আর এটা হচ্ছে তোমার A2 B2 C2। যখন দুটো সরলরেখা ডি আর তোমায় দিয়ে দেবে, তাদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণগুলো নির্ণয় করো। তাহলে কোণগুলি মানে একের অধিক হতে হবে। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করবো কি করে আমরা? cos থিটা সমান সমান A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই √অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার রুট A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এইটা হচ্ছে তোমার এদের মধ্যবর্তী কোণ। তো মডটা দিতে পারো, না দিতে পারো। এবার তাদের মধ্যবর্তী কোণ, এবার তাদের মানটা বসাই। দেখো আমি এই মানটা আলাদা করে বার করে নিচ্ছি। আমি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2, এই দুটো মান বার করছি। তাহলে A1 A2 P ইন্টু এইটা
করলে কত হবে? পি কিউ মাইনাস পি আর, কিউ ইন্টু এইটা কিউ আর মাইনাস কিউ পি, আর ইন্টু এইটা পি আর মাইনাস কিউ আর। দেখো সবগুলো এটা যোগ করলে এটা জিরো চলে আসে, তাহলে অ্যান্সারটা জিরো বা যা খুশি আসুক, অ্যান্সার জিরো। আমরা জানি যে A1 A2 B1 B2 C1 C2 যদি জিরো হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল, মানে এরা পরস্পর লম্ব। নাম্বার 11টা কি বলেছে? যে সরলরেখা তিনটে অক্ষের প্রত্যেকটির সাথে সমান কোণ তৈরি করেছে। অর্থাৎ আমরা কি জানি, কোনো সরলরেখা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে আলফা বিটা গামা কোণ করে, সেটাই ওরা এখানে সেম বলেছে, মানে আলফাও যা বিটাও তাই গামাও তাই। তাহলে তাদের দিক অনুপাতগুলো নির্ণয় করো। দিক অনুপাত মানে এলিমেন্ট, এক্ষেত্রে কতগুলি, সরি, দিক অনুপাত হচ্ছে এবিসি, আর দিক কোসাইন হচ্ছে এলিমেন্ট, কতগুলো সরলরেখা হওয়া সম্ভব। অর্থাৎ আমরা আলফা বিটা আর গামা তিনটাকে সেম ধরবো। আচ্ছা, আমরা কি সম্পর্ক জানি? সম্পর্ক জানি কজ স্কোয়ার আলফা যোগ কজ স্কোয়ার বিটা যোগ কজ স্কোয়ার গামা, এই তিনটে যোগ করলে 1। যখন আলফা বিটা গামা তিনটে সেম বসাবো তাহলে সেটা কি হতো? 3 কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তিনটে সেম তো, তাহলে কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1/3, কজ আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। ক্লিয়ার? তাহলে একটা প্লাস দিয়ে আসবে, একটা মাইনাস দিয়ে আসবে, তাহলে ডিসি কতগুলি কি বলেছে এখান থেকে? দিক অনুপাত, হ্যাঁ একই রকম, ডিসি যেহেতু দুটো আসছে তাই দিক অনুপাতও দুটো আসবে। এটা দিক অনুপাত না দিয়ে তোমার ডিসি বললে একবার চলে আসছে, যাই হোক অসুবিধা নেই। অতএব ডিসিটা কত আসছে তোমার? দুটো আসছে, ডিআরও দুটো আসবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে? জেড এক্স সমতলে অবস্থিত কোনো সরলরেখা জেড অক্ষের সাথে π/3 কোণে নত, রেখাটির দিক কোসাইন সমূহ। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, ভালো করে বুঝো। এই যে প্লেনটা আছে নিচে ভূমিতে, এই যে প্লেনটা ভূমিতে, এই প্লেনটা হচ্ছে তোমার এক্স জেড প্লেন, সরি এক্স ওয়াই প্লেন, তাই তো, এক্স ওয়াই তল এরকম। তাহলে এই যে তলটা আছে, এই তলটা হচ্ছে কত? এক্স জেড তল, আর এই পাশে তলটা আছে সেটা হচ্ছে ওয়াই জেড তল। অর্থাৎ তুমি যদি একটা ঘরকে নির্দেশ করো, একটা ঘর আছে, ঘরের এক মিনিট, তিনটে পেন লাগবে, তাহলে আপনারা বোঝা যাচ্ছে না। ধরো এই যে তিনটে অক্ষ, ঠিক আছে, এই হচ্ছে আমার কাছে তিনটে অক্ষ, ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সাদাটা হচ্ছে ধরো এক্স অক্ষ, লালটা হচ্ছে ওয়াই অক্ষ, কালোটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই যে সাদাটা লালটা নিয়ে যে তলটা হলো সেটা হচ্ছে এক্স ওয়াই তল, এই সাদাটা আর কালোটা নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তোমার এক্স জেড তল, আর লাল আর কালোটা নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওয়াই জেড তল। এইবার এই এক্স ওয়াই তলের উপরে যে কোনো রেখাই জেড অক্ষের সাথে লম্ব, কি বললাম? এক্স ওয়াই তলের উপরে অবশ্যই যে কোনো সরলরেখাই জেড অক্ষের উপর লম্ব, তাহলে জেড অক্ষের সাথে সে কখন সবসময় কি করবে? 90 ডিগ্রি কোণ করবে। অর্থাৎ জেড অক্ষের সাথে মানে গামা কোণ, গামা কোণ হচ্ছে 90। আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এরা নিজেদের মধ্যে 90 ডিগ্রি কোণ করে থাকে। এই রেখাটা যখন এদের মাঝখানে আসলো তাহলে দুটো আলাদা আলাদা কোণ তৈরি হলো। তাহলে এই কোণটা এবং এই কোণটা, অর্থাৎ এক্স অক্ষের সাথে যে কোণ করেছে আর ওয়াই অক্ষের সাথে যে কোণ করেছে, এই দুটো কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে। অর্থাৎ আলফা আর বিটা যোগ করলে 90। যখন এক্স ওয়াই তলে থাকবে তাহলে এক্স অক্ষের সাথে যে কোণ করবে আর ওয়াই অক্ষের সাথে যে কোণ করবে তাদের যোগফল হচ্ছে 90, আর বাকি অক্ষরের সাথে হচ্ছে 90। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে কোন তলের উপর আছে। এখানে যে কোন তলের উপর আছে, ওরা বলেছে এক্স জেড তলে বা জেড এক্স তলে আছে। তাহলে জেড এক্স তলে যদি থাকে তাহলে জেড অক্ষের সাথে এবং এক্স অক্ষের সাথে যে কোণ করবে সেই দুটো কোণের যোগফল হচ্ছে 90। বাকি রইল কি পড়ে? ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের সাথে তোমার শুধু 91 করবে। তাহলে ওয়াই অক্ষ মানে কত? বিটা, বিটার মানটা 90 ডিগ্রি, আর এক্স অক্ষের সাথে আলফা, আর জেড অক্ষের সাথে গামা, এই হচ্ছে তিনটে কোণ। এইবার ওরা বলেছে জেড অক্ষের সাথে π/3 কোণ করেছে,
অর্থাৎ গামার মানটা হচ্ছে π/3। আর তাহলে আলফার মানটা কত হবে? π/3 মানে কত? 60 ডিগ্রি। আর আলফা মানটা হচ্ছে তোমার 90 থেকে 60 বাদ দিতে হবে, কত হবে? 30 ডিগ্রি। আমাকে বলে দিক কোসাইন সম, অর্থাৎ কজ আলফা, কজ বিটা, কজ গামা, এই তিনটে করে মান বার করতে হবে। তাহলে কজ আলফা মানটা কত হবে? কজ 30 ডিগ্রি। কজ বিটার মানটা কত? কজ 90 ডিগ্রি। কজ গামা মানটা কত? কজ 60 ডিগ্রি। কজ 30 মানটা কত হবে? কজ 30 মানটা √3/2। কজ 90 মানটা কত হবে? 0। আর কজ 60 মানে কত হবে? হাফ। ঠিক আছে, হয়ে গেল। সেকেন্ড, কোনো সরলরেখা বা ভেক্টরের দিক কোসাইনগুলো বলেছে আলফা বিটা গামা, মানে দিক কোনগুলো? প্রমাণ করো এটা, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, আমরা জানি কি? আমরা জানি কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার বিটা, গামা যোগ করলে 1। এবারে কজগুলোকে তুই সাইনে উল্টাবে, 1 মাইনাস কজ স্কোয়ার, ওই সরি কজ স্কোয়ার লিখবি 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা লিখলে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার যোগ করলে 1। 3টে 1 যোগ করলে 3 মাইনাস, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটা, এই তিনটে যোগ করলে হচ্ছে 2, হয়ে গেল। ক্লিয়ার? একই রকম দেখো, এক্স ওয়াই তলে অবস্থিত কোনো সরলরেখা ওয়াই অক্ষের সাথে এত ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ আমার যে আলফা বিটা আর গামা তিনটে কোণ থাকবে, যখনই এক্স ওয়াই তল বলেছে তাহলে আলফা আর বিটা এই দুটো যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে অলরেডি গামার কোণটা 90 ডিগ্রি হয়ে বসে আছে। ওয়াই অক্ষের সাথে π/4 মানে ওয়াই অক্ষ মানে বিটা, π/4 মানে 45। তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি হবে? 90 বিয়োগ 45 ডিগ্রি, না আবার সেই 45 ডিগ্রি চলে আসবে। তিনটে পেয়ে গেলাম। বলেছে রেখাটির দিক কোসাইন সম, অর্থাৎ কজ আলফা, কজ বিটা, কজ গামা। তাহলে কজ আলফা মানটা কত? 45 কস 45। কজ বিটা মানে কত হবে? কস 45। কস গামা মানে কত হবে? কস 90। কস 45 মানটা হচ্ছে 1/√2, 1/√2। কস 90 মানে 0। ক্লিয়ার? হয়ে গেল। এবার নাম্বার 16 কি বলেছে? দিক অনুপাত সমূহ নির্ণয় করে প্রমাণ করো যে এত 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 বিন্দু তিনটি সমরেখ দিক অনুপাতের সাহায্যে। এবার তিনটে বিন্দু আছে পি কিউ আর আর। তুমি কি করবে? দেখো, পি কিউ এর ডিআর বার করছি আমি, দিক অনুপাত ডিআর। পি কিউ ডিআর কি করে বার করো? -1 -2 -3 -2 -3 -5 1 -4 -3, এটাকে তুমি 3 5 3 লিখতে পারো। পি কিউ এর ডিআর পেয়ে গেলাম। এবার যদি আমি কিউ আর এর ডিআর বার করি, কিউ আর এর ডিআর কত হবে? কিউ আর এর ডিআর, কিউ আর তাহলে 5 যোগ 1 6, 8 বিয়োগ 8 যোগ 2 হয়ে যাবে, 8 আর 2 10, 7 বিয়োগ 1 মানে 6, এটাকে 2 কমন নিতে পারো, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 3 দুগুণি আবার 6। দেখো, পি আর এর ডিআর এবং কিউ আর এর ডিআর সেম, তাই তো? দুটো আলাদা আলাদা সরলরেখা বা ভেক্টর বলো, তাদের ডিআর সেম, কিন্তু তাহলে আমরা কি জানি, যখন ডিআর সেম হয় তাহলে কি সমান্তরাল হতে পারে। কিন্তু যেহেতু এখানে একটা পয়েন্ট কমন আছে কিউ, তাহলে এই দুটো সরলরেখার মধ্যে কোনো কমন পয়েন্ট আছে, তার মানে তারা সমান্তরাল হবে না, হবে তারা কি? সমরেখ। পি কিউ আর, এইটার ডিআর মানে এখান থেকে এটার ডিআর যা, এটা ডিআর সেম, অর্থাৎ বা এদের অনুপাতটা সেম। এই যেমন কি এসেছিল 3 5 3, এখানে 6 10 3 6, 3/6 করলে হাফ, 5/10 করলে হাফ, 3/6 করলে হাফ। তার মানে এরা
যখন কোনো দুটো ভেক্টরের ডিআর সেম আসবে তখন তারা হয় সমান্তরাল হবে, না হলে সমরেখ হবে। কিন্তু এখানে সমান্তরালটি কেন আসবে না? কারণ এখানে যে তিনটে পয়েন্টের দেওয়া আছে তার মধ্যে একটা পয়েন্ট কমন। পি কিউ বার করেছে একবার, আর কিউ আর বার করেছে একবার। তাই কমন কি দুটো দুটো আলাদা 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 জায়গায় থাকতে পারে? একই পয়েন্ট কিউ পয়েন্টটা, যেহেতু কিউ পয়েন্টটা একই সাথে আছে, তার মানে এই তিনটে বিন্দু এরা সমরেখ হবে। হয়ে গেল। নাম্বার 17, মনে করো একটি সরলরেখা ওয়াই অক্ষ জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে পাই/4 আর পাই/3 কোণ করেছে। তাহলে ওয়াই অক্ষের সাথে কি হবে? বিটা। বিটা মানে কত বলেছে ওরা? পাই/4। আর জেড অক্ষের সাথে তোমার পাই/3 মানে গামা। এই দুটো জিনিস বলে দিয়েছে। তাহলে আলফা মানটা তোমাকে বার করতে বলেছে। আমরা কি জানি? আমরা জানি কজ স্কোয়ার আলফা যোগ কজ স্কোয়ার বিটা যোগ কজ স্কোয়ার গামা যোগ করলে 1 হবে। অর্থাৎ কজ স্কোয়ার পাই/4 পাই/3 কজ স্কোয়ার, ওহো, আলফাটা তো এটা, তাই তো? এক মিনিট, আলফাটা তো জানি না। কজ স্কোয়ার আলফা, এই আলফাটা আগে লিখলে বুঝতে সুবিধা হচ্ছে, গুলিয়ে ফেলেছি যে লেখার জন্য। কজ স্কোয়ার বিটা কজ স্কোয়ার গামা, গামা মানে পাই/3 যোগ করলে 1। এইবার কজ স্কোয়ার আলফা সমান সমান 1 মাইনাস কস 45 মান কত হয়? 1/√2, তার স্কোয়ার করলে হাফ। কস পাই/3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত হবে? কস 60 মানে হাফ। হাফের স্কোয়ার করলে 1/4। তারপরে 4, 4 বিয়োগ 2 বিয়োগ 1, 1/4। কজ স্কোয়ার আলফা যদি 1/4 হয়, এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণটি তৈরি করেছে, তার মানে মাইনাসটা নেওয়া যাবে না। তাহলে কজ আলফাটা তার 1/2 হবে। অর্থাৎ আলফা মানে 60 ডিগ্রি। ক্লিয়ার? নাম্বার 19 কি বলেছে? দেখাও যে এত এত বিন্দু দুটোর সংযোগ সরলরেখা এত এত বিন্দু দুটোর সংযোগ সরলরেখার উপর লম্ব। যখন মানে ছবিটা হচ্ছে এরকম টাইপের আসবে, এটা ধরো তোমার এ বিন্দু, এটাকে এ বিন্দু নাম দিলাম, এটাকে বি বিন্দু নাম দিলাম, এটাকে সি বিন্দু নাম দিলাম, এটাকে ডি বিন্দু নাম দিলাম। তাহলে এ বি হচ্ছে, ধরো এটা এ বি, এটা সিডি। বলেছে এরা সংযোগ সরলরেখার উপর লম্ব, মানে একটা একটা করে লম্ব আছে। তাহলে প্রথম এ বি এর ডিআর বারটা বার করবো। এ বি এর ডিআর কত হবে? 1 যোগ 1 মানে 2, 3 বিয়োগ 0 3, মাইনাস 1 যোগ 2 মানে 1। এটা এ বির ডিআর। আর সিডির ডিআর, সিডির ডিআর কত হবে? তাহলে 7 বিয়োগ 9 মাইনাস 2, 2 বিয়োগ 1 মানে 1, আর মাইনাস 5 যোগ 6 মানে 1। এটা তো ডিআর পেলাম। আমরা কি জানি লম্ব কখন হবে? a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এর মানটা যদি 0 চলে আসে তাহলে তার পরস্পর লম্ব হয়। মানটা বার করি, তাহলে 2 দুগুণি 4, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, তার অ্যান্সার করলে কত হবে? 0। অতএব ভেক্টর দুটি পরস্পর লম্ব। ভেক্টর বা সরলরেখা যা বলো, পরস্পর লম্ব। হয়ে গেল। 19 লাস্ট 20, প্রমাণ করো যে এত এত বিন্দুর সংযোগ সরলরেখা এবং এত এত বিন্দুর সংযোগ সরলরেখা পরস্পর সমান্তরাল। মানে এটা যদি এ বি হয়, এটা তো সিটি, এটা সমান্তরাল। ফার্স্ট আমি কি বার করতে হবে? এ বি এর টিআর বার করতে হবে। কত হবে? 5 বিয়োগ 4, 3 বিয়োগ 5, 2 বিয়োগ 3 0। সিডির ডিআর 6 বিয়োগ 4, তারপর কত আছে?
-1 বিয়োগ -1 -4, 3 বিয়োগ আবার 3 মানে 6। দেখো এটাকে 2 কমন নাও, 1 -2 3। তাহলে এইটার দিয়ে আর এটার দিয়ে সেম আসলো, অতএব ইহা সমান্তরাল। ঠিক আছে, এটা কিন্তু সমরেখ হবে না, ঠিক আছে, কারণ দুটো কিন্তু আলাদা দেওয়া আছে। তাহলে আজকে আমরা হচ্ছে গিয়ে কি করলাম, এই দিক কোসাইন চ্যাপ্টারটার থিওরি পড়লাম এবং তার সাথে দিক কোসাইন চ্যাপ্টারের 2 নম্বরে যে অঙ্কগুলো হয় তার বাছাই করে আমরা 11খানা অঙ্ক করলাম। এরপরে যে ভিডিওটা আসবে সেখানে আমরা করব দিক কোসাইনের মান 3 এর অঙ্কগুলো। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে 4 নম্বরে আসার সম্ভাবনা নেই, 3 নম্বরে আসার সম্ভাবনাই বেশি। 4ও আসতে পারে, কারণ সরলরেখা 4 যেহেতু আসবে, এটা 4 থেকে লংয়ে কিছু অঙ্ক আছে সেখান থেকে আসতে পারে। যাই হোক, আমরা এর পরের ভিডিওতে এর যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করব। আর সবার কাছে একটাই কথা, বন্ধুদের কাছে বেশি করে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটিতে কমেন্ট করো এবং ভিডিওগুলোতে লাইক করো। চ্যানেলটিতে লাইক করো, কমেন্ট করো আর বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো। কার কার কোন কোন চ্যাপ্টার অসুবিধা সেটা তোমাদের জানাও। আমরা চেষ্টা করছি তোমাদের সমস্ত সকল যা প্রবলেম আছে সেটা দূর করার। আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আজ এই পর্যন্তই। বাই বাই।